তোমার কি অভিযোগ ছিল যে পারো নাই কোনটা? এই ঘরগুলা, হ্যাঁ এই ঘরগুলা এগুলো এখান থেকে করবা। যে অল বর্ডারে ক্লিক করলে ঘরগুলো হয়ে যাবে। মানে এই জায়গায় যদি আমি টেবল আনতে চাই, বর্ডার দিতে চাই, তাহলে এখান থেকে গিয়ে বর্ডার অপশন থেকে এই যে এখানে অল বর্ডারে ক্লিক করলে এটা বর্ডার আকারে হয়ে যাবে। মানে আমি যে ঘরগুলো চাই ওই ঘরগুলো সিলেকশন করে কি করব, জাস্ট বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করলে ওইটা চারপাশে কি হয়ে যাবে, বর্ডার চলে আসবে। তারপর ডিজাইন, এখানে আমি তো কোনো ডিজাইনই করি না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ করে দিছি, না পারার কি আছে। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ করে দিছি। তারপরে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এখান থেকে দিছি, এই যে এটা। তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এই যে এখানে গ্রিন, এই যে গ্রিনটা। তারপরে এই টেবলগুলা, যেমন এই টেবলগুলা আমরা কি করছিলাম, এই যে টেবল ফরম্যাট থেকে যে ফরম্যাটটা আমরা চাই ওই ফরম্যাটে করলে এটা অটোমেটিক ওই ফরম্যাটে চলে আসবে। এই যে আবার দেখাই, টেবল যে টেবলটা আমরা একটা ডিজাইন চাই, এখান থেকে এই যে ফরম্যাট এজ টেবল, এখান থেকে এই যে এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে। যে ডিজাইনটা আমার পছন্দ ওই ডিজাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটা মেসেজ দেখাবে, ওইটাকে জাস্ট ওকে দিব। ওই টেবল অনুযায়ী কি হয়ে যাবে, আমার সেট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে গেল। তাহলে এটার উপর ডিপেন্ড করে আরো কিছু আমাদের কাজ করতে হবে। বুঝি নাই। যখন সিলেক্ট করে মানুষ হ্যাঁ সিলেক্ট যখন করছি এটা যতটুকু টানে অতটুকু লেখা একটা মনে করি এটা সিলেক্ট করছি আমি। তারপর এই যে এটা ল্যাপটপ গুলো নিচে, ওটা নিচে তুমি কোন নিচে তো নিচে কেন আনবো এটা? আচ্ছা এই কেমন করবা মনে করো ল্যাপটপ লিখলাম, তারপর এটা বড় করতাম, বড় করলাম, মানে এটা সব বড় হয়ে যাচ্ছে এটা বলতেছ উপরেরটা? আমি যখন কলাম নিয়ে কাজ করব, ঠিক আছে, ওই কলামের সাইজটা আমি যত দিব এটা তত বড় হয়ে যাবে। এই যে এরকম সাইজ করলে পুরো কলামের সাইজটাই বড় হয়ে যাবে, পুরো কলামের সাইজটা বড় হয়ে যাবে। এই জন্য আমরা কাজ করছিলাম আগে, এগুলো লিখছি, লেখার পরে এগুলোকে মার্জ করছি আমরা। তুমি হয়তো এটা দেখো নাই। এই যে আমি আবার দেখাই শুরু থেকে, এটা এভাবে ছিল তো। এই যে আমি কুতুবদিয়া কম্পিউটার লেখাটা এখানে লিখবো, কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, এই লেখাটা এখানে লিখছি। বাট আমার ঘর হচ্ছে এটা, আমার সেল অ্যাড্রেস, সেলটা হচ্ছে এটা। এই সেল অ্যাড্রেসের মধ্যে আমার কিন্তু লেখাটা অনেক বড়, তাই না? কিন্তু আমার লেখাটা অন্য ঘরের উপর চলে গেছে, কিন্তু আমি লিখছি কিন্তু এই ঘরে। আমি যখন এই ঘরে ক্লিক করব, এই ঘরে কিন্তু কোনো লেখা নাই। লেখা নাই সেটা কীভাবে বুঝবো? এই যেখানে ক্লিক করলে এখানে কোনো কিছু আসবে না, ফর্মুলা বারে। আমি যখন এখানে ক্লিক করব, আমি যে ঘরে লিখছি ওই ঘরের লেখাটা এখানে শো করবে। যেমন একাডেমির উপরে ক্লিক করলে আমার এখানে কোনো লেখা নাই, তার মানে আমি এই ঘরে লিখছি, বাট অন্য ঘরে এটা চলে গেছে ঘর ছোটো হওয়ার কারণে। তো এটাকে আমরা কি করছি, যতটুকু আমার লেখার দরকার বা যতটুকু আমার ঘর এটা এক করার প্রয়োজন, তখন সিলেকশন করে এই যে মার্জ সেন্টারে ক্লিক করে দিছি। তখন আমার তিনটা ঘর মিলে একটা ঘরে রূপান্তর হয়েছে এবং ওই লেখাটা ওই হিসেবে আছে। তারপর এখানে দেখো আগে কলাম হিসাব করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমার এটা 5টা কলামে এক করতে হবে। 5টা কলামে কি করলাম, এক করলাম।
তারপর এখানে দেখো, যেমন এখানে SL, তারপর এখানে প্রোডাক্ট ছিল, তারপর এখানে কোয়ান্টিটি ছিল, তারপর এখানে প্রাইস ছিল, তারপর এখানে অ্যামাউন্ট ছিল, তারপর এখানে কি লেখা, কলেজ গেট। তাহলে এই ঘরটাকে আমরা সিলেকশন করে মার্জ করছি যাতে ঘরগুলো না ভাগে যায়। কলেজ গেট বরাবর কুতুবদিয়া। তারপর আবার কি করছি, মোবাইল নাম্বারটাও আমরা এই দুইটা ঘরকে সিলেকশন করছি প্রথমে, মনে হয় না পুরাটাই আমরা সিলেকশন করে দেই, সিলেকশন করে মার্জ করে দেই। তা হচ্ছে মোবাইল নাম্বার 01811975919, এভাবে লিখে 01611975919 শেষ। তার কাস্টমার নেমটাকে দুইটা করে আমরা মার্জ করছি, কাস্টমার নেম। তারপর এখানে এই যে আমার এতটুকু পর্যন্ত তিনটা ঘরকে একটা করে রূপান্তর করছি। তারপর কাস্টমার মোবাইল নাম্বারটাকে দুইটা করে রূপান্তর করছি, কাস্টমার মোবাইল নাম্বার। তারপর এখানে আবার তিনটা ঘরকে একটা করে রূপান্তর করছি, এখানে একটা কাস্টমারের মোবাইল নাম্বার লিখে দিয়েছি। তারপর এখানে কি ছিল, ডেট ছিল, এই দুইটা ঘরকে আমরা একটা করে রূপান্তর করছি। তারপর এখানে তিনটা ঘরকে একটা করে রূপান্তর, এখানে লিখে দিয়েছিলাম ইকুয়াল টু দ্য ফাংশন। এই যে আমার সাজাই গেছে, তো এটাকে কি করছি, জাস্ট এটাকে হলুদ করে দিচ্ছি, আর কোনো কিছু করি নাই। এবার এটাকে ফরম্যাট সাইজটা বড় ছোটো করছি। তারপরে এই দুইটাকে আমরা অন্য কালার দিছি, এগুলোকে অন্য কালার দিছি। তারপর এখানে 1 2 লিখছি, লেখার পরে দুইটাকে সিলেকশন করছি, সিলেকশন করে অটো ফিল করছি। আমরা 15 পর্যন্ত যাব, এই যে 15 ছেড়ে দিছি, এটা অটোমেটিক হয়ে গেছে, এটাকে আবার মাঝখানে নিয়ে গেছে। তার প্রোডাক্টগুলো লিখছি এখানে, তারপর কোয়ান্টিটি লিখছি, তারপরে প্রাইস লিখছি, অ্যামাউন্ট বের করছি ক্যালকুলেশন করে। তা আমি লিখতেছি না, কপি করে দিচ্ছি। তারপর এগুলো আমরা বের করছি। এবার এটাকে আমরা টেবল হিসেবে কি করছি, অর্ডার হিসেবে কাউন্ট করছি, অল অর্ডার। তারপর এখানে টোটাল আছে, আরেকটা ঘর নিতে হবে, এখানে আমরা টোটাল হিসেবে এটা রাখছি, বাকিগুলা অটো ফিল করছি। এবং অটোমেশন সামের জন্য আমরা অটো সাম ব্যবহার করছি। তারপর এখানে ইকুয়াল 5টার সাথে গুণ করছি হচ্ছে প্রাইসের সাথে। তারপর এখানে অটো সাম হয়ে গেছে। কতক্ষণ লাগছে, সর্বোচ্চ 5 মিনিট। ঠিক আছে, এবার আসে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যেটা আমরা টেবল তৈরি করছি ওইটাকে আমরা সিলেকশন করছি, সিলেক্ট এসে গেলাম, ফরম্যাট এস টেবলে গেলাম, এখান থেকে একটা টেবল সিলেকশন করছি। সাপোজ আমি এটা সিলেকশন করলাম, ওকে দিলাম, ওইটা অনুযায়ী কি হয়ে গেল, চলে আসলো। ক্লিয়ার? এখন আমরা দেখবো হচ্ছে, এটা হচ্ছে আমরা জাস্ট টোটালটা হিসাব করছি। অনেক সময় আমাদের একটা টাকার ডিসকাউন্ট দেওয়া লাগে। তোমরা কি করতেছ, ওদিকে কি মোবাইল কেন?
অনেক সময় আমাদেরকে কাস্টমারকে কি দিতে হয়, টাকা ডিসকাউন্ট দিতে হয়, বলে না ভাই কম দিব 200 টাকা 500 টাকা 1000 টাকা কম দিব, তখন এটা ডিসকাউন্ট হিসেবে রাখতে হয়, না হলে ওটা হিসাব কোথায় থেকে থাকবে, হিসাব থাকার সুযোগ নাই। তো আমরা যেটা করছি এটা হচ্ছে একেবারে স্বাভাবিক, আমার কত টাকা আসছে 1,77,000 টাকা, তার একটা বিল আসছে, ওই বিলটা সে আমাকে দিলে আমি ওকে মানি রিসিপ্টটা দিয়ে দেবো। তা এখন যদি বাড়াবাড়ি চলে আসে যে ভাই আমি এখানে 1000 টাকা 500 টাকা 5000 টাকা কম দিব, তখন ওই কাস্টমারকে যদি আমার ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় তখন আমার কি করতে হবে, ডিসকাউন্টটা রাখতে হবে। তো ডিসকাউন্টটা রাখার জন্য আমাকে ডিসকাউন্ট অপশনটা ক্যালকুলেট করতে হবে। এবার এটার সাথে আবার আরেকটা জিনিস হচ্ছে অ্যাডভান্স। মনে করো ডিসকাউন্ট দিলাম বা না দিলাম আমার অপশনটা থাকা লাগবে, যখন দেওয়া লাগে তখন আমরা ডিসকাউন্ট দিব, আর যখন দেওয়া লাগবে না তখন ডিসকাউন্ট অপশনটা ইউজ করব না, কিন্তু ফরম্যাটটা কি করতে হবে, রেডি করতে হবে। এরপর অপশন হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স কখন নেয়, মনে করো আমি কিছু মাল সেল করছি, সে আমাকে 50,000 টাকা দিয়ে গেল, তার বিল আসছে হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে সেটা আমার অ্যাডভান্স হিসেবে কি করতে হবে, নোট করতে হবে, এবং কত টাকা আর ওর থেকে পাই সেটা বাকি হিসেবে দেখাইতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। যখন আমরা একটা দোকানে সেল করি বা কোনো ব্যবসা ধরনের লেনদেন করে থাকি, ওখানে টোটাল থাকবে, ডিসকাউন্ট থাকবে, অ্যাডভান্স থাকবে, ডিও থাকবে। টোটাল মানে হচ্ছে সর্বমোট কত টাকা ওর বিল আসছে, আর ডিসকাউন্ট হচ্ছে তাকে আমি কয় টাকা ছাড় দিচ্ছি, আর অ্যাডভান্স হচ্ছে সে যদি আমাকে অ্যাডভান্স দিয়ে মাল নিয়ে যায়, আবার কত টাকা কখন দিবে, কত টাকা বাকি থাকবে সেটাও আমারও নোট ডাউন করার প্রয়োজন আছে, এবং তার থেকে আমি কয় টাকা পাই, এটা হচ্ছে ডিউ। ডিউ মানে হচ্ছে বাকি। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাকে জানতে হবে হিসাব করার ক্ষেত্রে। বুঝতে পারছি? ডিসকাউন্ট কখন দিতে হয়, তাকে আমি ছাড় দিলে কয় টাকা ছাড় দিব ওই অ্যামাউন্টটা লিখে দিব। অ্যাডভান্স কখন দিতে হয়, সে যদি আমাকে টাকা দিয়ে কিছু টাকা দেয় আর কিছু টাকা বকেয়া রাখে অথবা সবগুলো দিয়ে দেয়, এটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, আর ডিও হচ্ছে তার থেকে আমি কয় টাকা পাই, ডিসকাউন্ট এবং অ্যাডভান্স নিয়ে আমি তার থেকে কয় টাকা পাই সেই হিসাবটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, মানে এই ফরম্যাটটা আমাকে রাখতে হবে, না হলে আবার এটা আমার ক্যালকুলেট করে বের করা লাগবে। যেমন আমরা যেটাই ব্যবহার করছি সেটা হচ্ছে একেবারে সিম্পল একটা হিসাব, সিম্পল একটা হিসাব। তাকে আমি বিল করছি 1,77,000 টাকা আসছে, সে যদি আমাকে 1,77,000 টাকা দেয় তাহলে আমার কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু কাস্টমারের ক্ষেত্রে তো একটু কম বেশি হয়, সে বলে যে আমি এত টাকা দিব, তখন আমার এত টাকা বাকি টাকাটা ডিসকাউন্ট দেখাইতে হবে। ঠিক আছে, তো ওই জন্য আমাদের একটা ফরম্যাট রেডি করা লাগবে। তাহলে আমি এই দুইটা জিনিস বাদ দিচ্ছি। এটা হচ্ছে টোটাল, তারপর হচ্ছে ডিসকাউন্ট, তারপর হচ্ছে অ্যাডভান্স, তারপর হচ্ছে ডিউ। ডিউ মানে হচ্ছে বকেয়া। তারপর এটাকে আমরা সবগুলারে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেছি, একটু বড় করে দিছি, ভুল করে দিছি, তারপর এটারে ধরে বর্ডার করে দিব, বর্ডার করে দিছি। ঠিক আছে, তাহলে তার বিল আসছে কত, 1,77,000 টাকা। এখন তাকে যদি আমি একটা ডিসকাউন্ট দেই, সে আমাকে মনে করো 6,000 টাকা দিবে না, 77,000 টাকার মধ্যে কত টাকা দিবে না, 6,000 টাকা কম দিবে, তার মানে সে আমাকে 1,70,000 টাকা দিবে। তাহলে ওটা কম দিছে যে সেটা আমার রেকর্ড লাগবে। ঠিক আছে, যেমন মনে করো 6,000 টাকা আমি তাকে ডিসকাউন্ট দিলাম, এই 6,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে কয় টাকা আমি পাই, ডিউ বাকি, মানে এখানে
অ্যামাউন্টটা চলে আসতে হবে, ঠিক আছে। তো অ্যামাউন্টটা চলে আসার জন্য আমার সূত্র করতে হবে ইকুয়াল টোটাল মাইনাস করবো কার সাথে, ডিসকাউন্টের সাথে। তাহলে কত হয়ে গেছে, 1,70,000 টাকা ওর কাছ থেকে আমি পাই। এখন আমি যদি এখানে যদি 0 দেই, আমার ডিও কত থাকবে, ডিসকাউন্ট যদি 0 দেই আমার 1,70,000 টাকা যদি আসে, তাহলে আমার সূত্র ঠিক আছে। তার মানে আমার ওর কাছে 0 ডিসকাউন্ট, ওর কাছে যা সেল করছি তাই আমাকে দিবে। আবার অনেক সময় আবার ভিন্নভাবে আমরা সেল করে থাকি, অ্যাডভান্স নিয়ে সেল করে থাকি, কিছু টাকা বাকি থাকবে, কিছু টাকা আমার অ্যাডভান্স দিয়ে যাবে। সেক্ষেত্রে ডিসকাউন্ট মনে করো অ্যাডভান্স সে আমাকে 15,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল, 15,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেল, তাহলে 1,70,000 টাকার মধ্যে আর কয় টাকা পাই, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি। 1,70,000 টাকা মধ্যে সে আমাকে মাইনাস 15,000 টাকা সমান সমান 1,26,000 টাকা, তার থেকে আমি বাকি পাই। তাহলে এই বাকিটা এখানে আসতে হবে, আসে নাই, 1,70,000 টাকাই রয়ে গেছে। তার মানে এটারও এই জায়গায় আমি সূত্র করছি শুধুমাত্র টোটাল এবং ডিসকাউন্টের সাথে, অ্যাডভান্সের সাথে কোনো সূত্র করি নাই। তাহলে আমার এখানে আরেকটা সূত্র অ্যাড করতে হবে, মাইনাস করতে হবে কত টাকা, অ্যাডভান্স, এই ঘরটা ক্লিক করতে হবে, তারপর এন্টার। এই যে 1,26,000 টাকা আর ওর থেকে পাই। তাহলে আমি যদি মনে করো এখানে 15,000 টাকা না দিয়ে যদি 0 দিই, তাহলে কি হবে, আগের টাকাটাই রয়ে যাবে, অর্থাৎ এই সিস্টেমে রয়ে যাবে। তো এই সিস্টেমটা আমরা আনছি কি জন্য, যখন কাস্টমারের সাথে এরকম কোনো সিচুয়েশন চলে আসবে, কাস্টমার বলবে আমি কম দিব, আবার কাস্টমার বলবে আমি এত টাকা অ্যাডভান্স দিয়ে যাব, বাকিটা পরে দিব। এই ধরনের সেল হইলে আমাকে কি করতে হবে, এই সিস্টেমটা রাখতে হবে, যাতে আমার ম্যানুয়ালি আবার হিসাব করতে না হয়, যাতে আমার ম্যানুয়ালি কি করতে না হয়, হিসাব করতে না হয়। তাহলে যদি আমি এখানে 5,000 টাকা ডিসকাউন্ট দেই, অটোমেটিক কি হয়ে গেল, ক্যালকুলেশন করে দিল। সাপোজ আমি ক্যালকুলেটর দিয়ে দেখি, 1,70,000 মাইনাস 5,000 ইকুয়াল 1,71,000। কি দিলাম, 5,000 টাকা ডিসকাউন্ট, তার মানে ওকে ছাড় দিলাম কত টাকা, 5,000 টাকা, ওটা অন্য বিষয়। এরপরে হচ্ছে অ্যাডভান্স, সে আমাকে 15,000 টাকা দিয়ে গেল, তাহলে আমার ক্যালকুলেশন হবে কি, তার থেকে আমি পাই হচ্ছে 1,71,000 টাকা, সে আমাকে দিয়ে গেল 15,000 টাকা, তাহলে আর 1,21,000 টাকা মিলতে হবে। আমি এখন এন্টার দিই নাই, তাহলে এন্টার দিব, 1,21,000 টাকা মিলে গেছে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, ঠিক আছে। এবার আসে হচ্ছে এই জায়গায় আমি একটা ঘর করব, যে ঘরে লেখা থাকবে হচ্ছে পেড বিল, কি লেখা থাকবে, পেড বিল। পেড বিল মানে কি, আমরা মেডিকেলে যাই না, মেডিকেলের বিভিন্ন করছি না, বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন বিল করার সময় ওই বিলের মধ্যে পেড বিল এবং ডিইউ বিল লেখা থাকে, পেড বিল এবং ডিইউ বিল। পেড বিল কখন থাকে, যখন আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়, যখন আমরা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেই, তখন ওই বিলের মধ্যে কি লেখা থাকে, পেড বিল হিসেবে লেখা থাকে। আর যখন আমরা সম্পূর্ণ টাকা না দিয়ে কিছু টাকা বাকি রাখি, সেক্ষেত্রে এখানে ডিইউ বিল হিসেবে কি হয়, লেখা থাকে। এই জিনিসটা আমাকে ম্যানুয়ালি করলে হবে না, এটাও অটোমেশন করতে হবে। অটোমেশন মানে হচ্ছে আমার এই ঘরে যেমন 1,21,000 টাকা আমি কার থেকে পাই, কাস্টমার থেকে পাই। তাহলে এখন এখানে কি লেখা থাকার কথা, ডিইউ বিল, তার মানে এটা বকেয়া আছে, এই বিলটা আমাকে ওই কাস্টমার পরিপূর্ণভাবে পরিশোধ করে নাই। যখন আমি এই টাকাটা
অ্যাডভান্সের জায়গায় কত টাকা দিই, 1,21,000 টাকা, আরো বেশি, 71,000 টাকা। কত টাকা আছে এখানে? ডিউ 0 টাকা। তার মানে এখানে কি লেখা থাকার কথা? পেড বিল। তার মানে এই লেখাটাও অটোমেটিক আসতে হবে, এই সিস্টেমটা আমাদের করতে হবে। তাহলে এই সিস্টেম করার জন্য আমাকে আরেকটা সূত্র ইউজ করতে হবে। তাহলে আমার এই ঘরের সাথে কার সাথে ক্যালকুলেশনটা হবে, মানে কার সাথে যোগাযোগ হবে? এই ডিউ বিলের সাথে, অর্থাৎ ডিউ বিলের ঘরের সাথে আমার এই ঘরের সাথে লিঙ্ক হবে, সম্পর্ক হবে। মানে আমি তার থেকে কি করব, জিজ্ঞেস করব যে তোমার কাছে বিলের টাকা আছে কিনা। তখন আমাকে এখানে যদি বিলের টাকা থাকে ডিউ বিল দেখাবে, আর যদি এখানে বিলের টাকা না থাকে পেড বিল দেখাবে। তো এটার জন্য একটা সূত্র আমাকে বানাইতে হবে। সূত্র এক্সেল মানে হচ্ছে সূত্র, এগুলো নিজে নিজে বানানো যায়, অর্থাৎ ক্যালকুলেশনটা বুঝতে হয়, সূত্রটা আমার নিজের মতো করে আমরা বানাইতে পারি। যেমনটা হচ্ছে অঙ্কের মতো, এটা একটা অঙ্কের মতো। তো আমি বানাইতে পারি হচ্ছে, মনে করো এখানে যখন আমি সূত্র লিখবো, আমি ফর্মুলা বারে চলে আসতেছি, এখানে ক্লিক থাকা অবস্থায় ফর্মুলা বারে এসে ইকুয়াল ইফ। ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে হচ্ছে কি যদি। তার মানে আমাকে এখানে শর্ত নিয়ে আসতে হচ্ছে, কারণ কেন এখানে দুইটা শর্ত আছে। যদি অ্যামাউন্ট বাকি থাকে তাহলে তুমি দেখাবা হচ্ছে ডিউ বিল, যদি অ্যামাউন্ট 0 হয় তুমি দেখাবা হচ্ছে পেড বিল। এই জিনিসটা আমাকে কি করতে হবে, ফুটাই নিয়ে আসতে হবে এই জায়গায়। যদি কি হবে, এই ঘর, এই জন্য এই ঘর ক্লিক করলাম। যদি এই ঘর কি হয়, গ্রেটার দেন 0 হয়, মানে এই ঘর গ্রেটার দেন মানে হচ্ছে কি হয়, গ্রেটার দেনের কাজ কি, বড়। যদি এই ঘরের মান 0 থেকে বড় হয়, এমন হইল এখন, যদি এই ঘরের মান 0 থেকে বড় হয় তাহলে কি হবে, কমা। যদি এই ঘরের মান 0 থেকে বড় হয় তাহলে কি হবে, মনে করো আমি লিখলাম পেড বিল। আমি সূত্রটা করে নিই আগে, তারপর আমরা দেখতেছি হয় কিনা। হয়ে গেছে না? আগে করছি এটা, এই ঘর সমান 0 হলে আরো সহজ করে করি। ইকুয়াল 1 পেড বিল অথবা ডিউ বিল, ইকুয়াল 0 পেড বিল অথবা ডিউ বিল। এখানে ডিউ বিল শুরু করার কথা না, এখানে 0। এটা এখন মিলছে। আমি আরেকবার দেখি, আমার এখানে অ্যাডভান্স দেয় 50,000 টাকা, এটা অটোমেটিক ডিউ বিল হয়ে গেছে। আমি যখন 1,71,000 টাকা দেব, এটা অটোমেটিক পেড বিল হয়ে গেছে। তার মানে আমার সূত্রটা এখন কাজ করতেছে, এটা হচ্ছে আমার সূত্র। তার মানে এটা আমরা বানাইছি, এই ঘরের মান L26 মানে হচ্ছে এই ঘর, ঠিক আছে। L26 মানে হচ্ছে কি,
এখানে সূত্রের মধ্যে ক্লিক থাকা অবস্থায় যদি আমি অন্য কোনো ঘরে ক্লিক করি তাহলে কি হবে না, ওই সূত্রটা অটোমেটিক চলে যাবে। আবার দেখি 1,00,000, সেখানে ডিসকাউন্টটা বাদ দেই, এখানে 1,76,000 টাকা পেড বিল। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা কি হইল, কাজ করতেছে। এটাকে আমরা একটু ডিজাইন করব, ডিজাইন করে দেই। এটা আমি আরেকটা ঘর নিই, এটা ভালো দেখাই, ওই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো, ইফ ইকুয়াল মানে হচ্ছে সব সূত্রের আগে আমার কি ইউজ করতে হয়, ইকুয়াল ইউজ করতে হয়। তাহলে যেহেতু এখানে দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে পেড বিল আর একটা কন্ডিশন হচ্ছে ডিউ বিল, তাহলে যে কোনো দুইটার একটা আনসার আমার লাগবে, সেক্ষেত্রে আমাকে শর্ত সাপেক্ষ সূত্র আনতে হবে। শর্ত সাপেক্ষ সূত্র আনার জন্য আমাকে ইফ ব্যবহার করতে হবে, ইফ কন্ডিশন বলা হয় এটাকে, যেটা আমরা আইসিটিতে পঞ্চম অধ্যায়ে এগুলো আছে, ইফ কন্ডিশন। তাহলে ইফ কন্ডিশন ইউজ করে আমরা একটা সূত্র তৈরি করছি। কিভাবে তৈরি করছি, L26 মানে হচ্ছে এটা যে কোনো একটা ঘর হইতে পারে। এখানে আমার এখানে যে L26 তোমার সূত্রের সাথে L26 মিলতে হবে এরকম কিন্তু কথা না, তোমার ঘরের সাথে যে ঘর হয় ওই ঘরের সূত্রটাই তোমার জন্য কি হবে, কার্যকর হবে। যেমন আমার এখানে লেখার ক্ষেত্রে এই ঘরের মান নেম বক্স হচ্ছে L26, তো তোমার এই ঘর নাও হইতে পারে, ডি অপশনটা তোমার এই ঘর হইতে পারে বা এই ঘর হইতে পারে। ঠিক আছে, এখানে ঘরটা হচ্ছে আমার যে ঘরের সাথে ক্যালকুলেশন করব ওই ঘর, তার মানে এমন না যে আমার এখানে L26 আছে তোমার এখানেও L26 হইতে হবে, এরকম না। ঠিক আছে, ওই আমার এখানে L26 এর সাথে আমি ক্যালকুলেশন করতেছি, এই ঘরের মান যখন কি হবে, 0 হবে, তখন আমাকে প্রথম আনসারটা হচ্ছে পজিটিভ, প্রথম আনসারটা হচ্ছে কি পজিটিভ, পরের আনসারটা হচ্ছে নেগেটিভ। যখন এই ঘরের মান 0 হবে তখন আমার প্রথম আনসারটা নিবে, যখন আমার প্রথম ঘরে আমার ঘরের মান যখন 0 হবে মানে আমার কোনো টাকা যখন বাকি থাকবে না, তখন আমার প্রথম আনসারটা সে নিবে। যখন আমার এখানে কোনো ভ্যালু থাকবে, 0 না হয়ে অন্য কোনো ভ্যালু থাকবে, তখন আমার কি হবে, এই লেখাটা নিবে। তার মানে এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস হিসেবে কাউন্ট করা হয়। তাহলে আমার এখানে যেমন এই ঘরের মান 0, তাহলে আমার বিল দেখাচ্ছে কি পেইড বিল। এই ঘরের মান যখন 0 থেকে কোনো একটা সংখ্যা চলে আসবে, যেমন আমার এখানে 1,76,000 জায়গায় আমি 1,75,999 টাকা দিই, কয় টাকা বাকি, 1 টাকা বাকি। তার মানে এটা বিলটা কি ডিউ বিল, তার মানে 1 টাকা পায় আমার থেকে, এই জন্য এটা ডিউ বিল। 1 টাকাটা যখন পরিশোধ করবে তখন আমার এটা কি হয়ে যাবে, 1,76,000 বরাবর যখন দিবে তখন আমার এখানে 0 মানে এখানে পেইড। এই জিনিসটা তোমাদের করতে হবে। কিভাবে করছি, টোটালটা আগে থেকে ছিল, এখন এর নিচে ডিসকাউন্ট দিবা, এর নিচে অ্যাডভান্স দিবা, এর নিচে ডিউ দিবা, তারপর এখানে ক্যালকুলেশন হবে, এই জায়গায় ক্যালকুলেশন হবে কোথায়, ডি অপশনে। এখানে ডিসকাউন্টের ক্ষেত্রেও কোনো ক্যালকুলেশন নাই, অ্যাডভান্সের ক্ষেত্রেও কোনো ক্যালকুলেশন নাই, শুধুমাত্র আছে কোথায়, ডি অপশনে। ডি অপশনে কি সূত্র হয়েছে, টোটাল থেকে মাইনাস করছি ডিসকাউন্ট এবং অ্যাডভান্স, টোটাল থেকে মাইনাস করছি ডিসকাউন্ট এবং অ্যাডভান্স, তাহলে আমার কাজটা ডিওর কাজটা কমপ্লিট হবে। এরপরে আরেকটা সূত্র ইউজ করতে হবে, এটার সাথে কার সাথে ক্যালকুলেশন হবে, ডিওর সাথে, অর্থাৎ ডিও ঘরের সাথে।
ডিও গড়ের সাথে ক্যালকুলেশনটা আমরা করছি হচ্ছে যখন এই গড়ের মান ডিও গড়ের মান যখন 0 পাবে তখন এটাকে অটোমেটিক পেইড বিল হিসেবে কাউন্ট করে নেবে। আর যখন এই গড়ের মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে 1 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, যখনই এখানে ওই ধরনের কোনো অ্যামাউন্ট আসবে তখন এটা অটোমেটিক কি হয়ে যাবে, ডিও বিল হিসেবে কাউন্ট করবে। এই জিনিসটা আমাকে অটোমেশন করতে হবে, এটাকে বলা হচ্ছে অটোমেটিক বিল তৈরি করা। এটা যদি আমি করতে না পারি তাহলে আমার এই বিলের কোনো কাজ নাই, কারণ এখানে যদি আবার হাতে ধরে যদি আবার ক্যালকুলেটর নিয়ে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমার আর কম্পিউটারে বিল করার দরকার কি, তাই না? এই জন্য আমাকে পেড বিল, ডিও বিল এবং এই জিনিসটা প্রতিটা বিলের ক্ষেত্রে অ্যাড করতে হবে, প্রতিটা বিলের ক্ষেত্রে অ্যাড করতে হবে। পারবা কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? কে পারবা না, কে বুঝো না? জুবাইর বুঝছো? হ্যাঁ পারবা? মেয়েদের মধ্যে কেউ? তুমি পারবা? ঠিক আছে করো। আগের বিল যেটা আছে ওটা কি করবা, খালি ওটাও দেখা দিই আমি। জাস্ট এখান থেকে ধরে এটাকে সিলেকশন করবা, সিলেকশন করে কপি করবা। কি করবা? কপি করবা। কপি করে পাশে যেমন এটার আর এই জায়গায় তোমরা পেস্ট করবা আর কি, যেহেতু আমি এখানে আগে থেকে করে ফেলছি। তোমরা পাশাপাশি একটা কলাম বাদ দিয়ে আরেকটা করে এরকম সিলেকশন করে কন্ট্রোল বি দিবা, তাহলে ওই ঘরটা এখানে চলে আসবে, পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? এবার পাশাপাশি চলে আসার পরে তোমরা এই জায়গায় কী করবা, এইগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট করবা, তাহলে ভ্যালুগুলো চলে যাবে। এই জায়গায় হবে টোটাল, তারপরে এই জায়গায় হবে তোমার ডিসকাউন্ট, এই জায়গায় হবে অ্যাডভান্স, এই জায়গায় হবে ডিউ। এখানে কিন্তু আমার অটোমেটিক টেবলের রোগুলো শুরু হয়ে গেছে। যদি অটোমেটিক রোগুলো শুরু হয়ে যায় তখন আমার এখানে যে পেড বিল বা একটা ঘর কি করব, বড় করব, এই যে মার্জ করার চেষ্টা করব, কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো না হলে কি করতে হবে, আমার ওই টেবলটা যাতে না আসে, ডিসকাউন্ট তারপরে অ্যাডভান্স এবং ডিউ, অর্থাৎ এখন কিন্তু স্বাভাবিক লেখা। যখন স্বাভাবিক লেখা হবে, অথবা তোমার আগে আগে কি করে নিবা এটাকে, অর্থাৎ আমার এখানে যতটুকু লাগে অতটুকু মনে মনে চিন্তা করে এখানে এটাকে মার্জ করে নিব, তারপরে এবার এগুলো লিখব। এটা মার্জ করার পরে এটাকে আমরা বর্ডার করে দিব, তারপর এখানে এই সূত্রটা বানাবো, তারপর এখানে আগে এই সূত্রটা তৈরি করব, এরপরে এটা তৈরি করব। ঠিক আছে? সূত্রটা একটু নোট ডাউন করে নাও, যাতে মনে না থাকলে যাতে এখান থেকে দেখে লিখতে পারো।